সাত সাগর ১৩ নদী আর ৫ পাহাড়ের ওপারে এক রাজ্য ছিল। রাজ্যের নাম চণ্ডীগড়। রাজামশাই বুড়ো হয়েছেন, সেই কবে বাবার থেকে রাজ্য শাসনের দায়িত্ব পেয়েছিলেন। তারপর দীর্ঘ ৪০ বছর কেটে গেল। এখন এই বিরাট দায়িত্ব তার একমাত্র পুত্র রাজীব লোচনকে দিয়ে তিনি পূজা অর্চনা এবং ধর্মচর্চা করেই কাটাতে চান। তাই রাজামশাই ছেলেকে ডেকে একদিন বললেন, দেখো বাবা, এতদিন বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব আর মাঝে মাঝে শিকার করে সময় কাটিয়েছো, কিন্তু এখন আমার বয়স হয়েছে। এবার এই রাজ্যের উত্তরদায়িত্ব তোমাকেই নিতে হবে। তুমি শাস্ত্র আর শস্ত্রে এই দুই দিকেই দক্ষতা লাভ করেছো। আমি আর দেরি না করে খুব তাড়াতাড়ি তোমার রাজ্যাভিষেকের কাজ শেষ করতে চাই। তারপর গুরুদেবের আশ্রমে চলে যাও। এবার তোমার কি বক্তব্য বলো? রাজ্যের দায়িত্ব তো আমাকে নিতেই হবে, তবে আপনি আরও কিছুদিন দায়িত্ব বহন করলে ভালো হতো। আমি তো এতদিন রাজকর্ম নিয়ে মাথা ঘামাইনি। এখন হঠাৎ রাজা হয়ে বসলে হয়তো পদে পদে ভুল করব। আপনি আরও কিছুদিন রাজপদে থাকলে আমি রাজকর্ম শিখে নেওয়ার সুযোগ পাব। কাজেই আমার অনুরোধ আপনার কাছে, আরও কিছুদিন রাজপদে আপনি থাকুন। না না বাবা, আমি তোমার এই অনুরোধে রাখতে পারবো না। আমি রাজধানীর বাইরে গুরুদেবের আশ্রমেই থাকবো। তুমি খুব প্রয়োজন হলে আমার কাছে আসবে। গুরুদেবও আছেন, পরামর্শ দেবেন। তবে হ্যাঁ, খুব দরকার না হলে আমাকে আর সাংসারিক ঝামেলার মধ্যে টানবে না। আর হ্যাঁ, এবার তোমাকে বিয়ে করে সংসারী হতে হবে। তোমার মা মারা যাবার আগে তোমার জন্য কন্যা স্থির করে গিয়েছেন। এতে কি তোমার কোনো আপত্তি আছে? থাকলে নির্দ্বিধায় বলতে পারো। আপনার আদেশ আমি মাথা পেতে নিলাম, তবে এখনই আমি বিয়ে করতে চাই না। কিছুদিন পরে বিয়ে করব। তবে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার এবং মায়ের পছন্দ করা কন্যার সাথেই আমার বিবাহ হবে। আমার কোনো এতে আপত্তি নেই। নতুন রাজার রাজ্যাভিষেক হয়ে গেল। মন দিয়ে রাজীব তার রাজ্যভার সামলাচ্ছেন। প্রাক্তন রাজা তার গুরুদেবের আশ্রমে চলে গেল। সারাদিন রাজকার্য করে সন্ধ্যাবেলায় নতুন রাজা তার বন্ধু বান্ধবদের সাথে আসেন নদীর পাড়ের বটগাছের বেদিতে আড্ডা দিতে। এভাবেই দিন চলে। অন্যদিকে নদীর ওপারের অশ্বত্থ গাছের বেদিতে বসে থাকেন মন্ত্রীকন্যা তার সখীদের সাথে। নানান রকম গল্প গুজব আর গানে তাদের সন্ধ্যা কাটে। সেই অশ্বত্থ গাছে থাকতো এক সুখ এবং শাড়ি, তাদের 2 ছানা নিয়ে। চলো শাড়ি, বাচ্চাদের নিয়ে ওপারের বটগাছে চলে যাই। ঠিক করেছি, এবার ওখানেই নতুন বাসা বাঁধব। কেন? আমাদের এই বাসাটা এবার কিসে খারাপ আছে? এখানে এতদিন রয়েছে যে কেমন যেন মায়া পড়ে গিয়েছে বাসাটার উপর। রোজ সন্ধ্যাবেলায় বটগাছের নিচে নতুন রাজামশাই তার বন্ধুদের নিয়ে আড্ডা দিতে আসেন। কি মজার মজার গল্প তামাশা হয় সেখানে। আর এখানে মেয়েলি গলায় শুধু গান আর হাসাহাসি। কেমন একঘেয়েমি যেন হয়ে গিয়েছে, আর ভালো লাগে না। ও মা, তাই নাকি? তো তা ভালো লাগবে কেন? তোমার ভালো লাগবে ঠাট্টা আর ওই আর কি। না, এ বাসা ছেড়ে কিছুতেই যাব না, আমি কিছুতেই যাব না। কি? আমার কথা তো যাবে না? না, যাব না, যাব না, যাব না। আমি সংসারের কর্তা, আমার কথা তোমায় শুনতেই হবে। আর আমি হলাম সংসারের কর্ত্রী, আমার মতামতেরও মূল্য দিতে হবে। ঠিক আছে,
তুমি থাকো এই বাসায়, আমি ওপারের বট গাছে যাবই। আমি কালই ছানাদের নিয়ে চলে যাব। আমি কিছুতেই যাব না। আর ওদের নিয়ে যাবে মানে কি? ও দুটো নিতান্তই বাচ্চা, মা ছাড়া ওরা থাকবে কি করে? তোমার মতো বোকার কাছে থাকলে বাচ্চা দুটোর কোনো কালেই বুদ্ধি শুদ্ধি হবে না, তাই আমি ওদের নিয়ে যাব। আমার কাছে থাকলে ওরা শিক্ষা দীক্ষা পাবে, জীবনে উঠতে শিখবে। আচ্ছা, আমি বোকা? ও আমার কি বিরাট পণ্ডিত এলেন গো! তোমার কাছে থাকলে ওরা পাখি না বাঁদর তৈরি হবে। আমি কালই রাজামশাইয়ের কাছে যাব, তিনি যা রায় দেবেন তাই হবে। অন্তত একটি ছানা আমার কাছে থাকবেই। ঠিক আছে, তবে তাই হবে। এই বলে সুখসারি পরদিন সন্ধ্যাবেলায় নতুন রাজার কাছে বিচারের জন্য উপস্থিত হয়। রাজার বন্ধু বান্ধবরা তো প্রথমে হেসেই খুন। পাখিরও ঝগড়া হয়, তাদের আবার স্বামী স্ত্রীর সংসার আবার বিচার চাই। তারপর তারা অবাক হয়ে যায়। সুখ সব কথা খুলে বলে রাজাকে। মহারাজ, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। আমরা আর একসাথে থাকবো না বলে ঠিক করেছি। আমাদের মোট 2টি ছানা। এখন কথা হলো বাচ্চা দুটো কার কাছে থাকবে। বিচার করে যা বলবেন তাই আমরা মাথা পেতে নেব। এ ব্যাপারে তোমার কি মত? আমি যখন সংসারের কর্তা, তখন বাচ্চা দুটোর মালিক আমি। আমার মতে বাচ্চা দুটো আমার কাছেই থাকা উচিত। আমি ঠিক বলিনি মহারাজ? সারাদিন রাজসভায় বসে বিচার করে আর নতুন রাজার এসব ভালো লাগছিল না। আর তাছাড়া কোনো মানুষ তো বিচার প্রার্থী হয়ে আসেনি, এসেছে দুটো পাখি। তাই রাজা এসব ব্যাপার তেমন একটা গুরুত্ব দেয়নি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ তুমি। ছানা দুটো তোমার কাছেই থাকা দরকার। কি হলো আমার সাথে? রাজা মশাই আমার সাথে অন্যায় করেছেন। এই শূন্য বাসায় এখন আমি একা একা কি করব? কি করে থাকবো একা একা ছানাদের ছেড়ে? হে ভগবান! কি করে থাকবো আমি? হে ভগবান, কি করে আমি একা থাকবো? এমন সময় মন্ত্রীকন্যা সখীদের সাথে বেদিতে বসে গল্প করছিলেন। কান্নার আওয়াজ গাছের উপর থেকে আসছে। সে বলল, মনে হচ্ছে গাছের উপর বসে কেউ কাঁদছে। কে তুমি? কাঁদছো কেন? আমার কাছে এসো, তোমার সব কথা খুলে বলো। কেন কাঁদছো তুমি? কেন কাঁদছো তুমি? আমার দুঃখের কথা আর বলবেন না কন্যা। আমার দুটো ছানা আমার কাছে নেই। মহারাজ আমার সাথে অন্যায় করেছেন। আমার স্বামী 2 ছানাদের নিয়ে ওপারের নতুন বাসায় চলে গিয়েছে। এখন আমি এই বাসায় একা একা আছি। মহারাজ আমার সঙ্গে অন্যায় করেছেন। এই বলে সারি মন্ত্রীকন্যার কাছে তার সকল কথা খুলে বলে এবং অঝরে কাঁদতে থাকে। না, তুমি সুবিচার পাওনি। দুঃখ করো না, আমি দেখছি কি করা যায়। আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে তুমি অন্তত একটি বাচ্চাকে ফিরে পাও। ততদিন তোমাকে একটু অপেক্ষা করতে হবে। মন্ত্রীকন্যার কথায় কিছুটা সান্ত্বনা পেয়ে সারি তার শূন্য বাসায় ফিরে যায়। বাবা, আমার বেশ কিছু টাকার দরকার। আপনি কি আমাকে দেবেন? বেশ তো মা, তোমার যত টাকার দরকার সিন্ধুক থেকে তুমি নিয়ে নাও। এই নাও চাবি। বাবা, আমি একটু বেশি টাকা নেব, কিন্তু আপত্তি করলে হবে না।
ঠিক আছে, তোমার প্রয়োজন মতোই নিও। আমি চলি, আমাকে এবার রাজবাড়ি যেতে হবে। দাসী, একদল লোক ডেকে আনো। দাসী একদল লোক মন্ত্রীকন্যার কাছে উপস্থিত করে। শোনো, তোমাদের একটা কাজ করতে হবে, আমি টাকা দিচ্ছি। তোমরা এখনই গোয়ালাপাড়ায় চলে যাও, সেখান থেকে সমস্ত ষাঁড় কিনে নিয়ে আসবে। টাকার জন্য চিন্তা করো না, দরকার হলে আমি আরও টাকা দেব, কিন্তু একটি ষাঁড়ও যেন পড়ে না থাকে। কুমারী, গোয়ালাদের সব ষাঁড় নিয়ে উপস্থিত হয়েছে, এবার কি আদেশ আছে বলুন। ঠিক আছে, তোমরা আবার গোয়ালাপাড়ায় যাও আর সেখান থেকে সমস্ত বাছুর ধরে নিয়ে এসো। বাছুরের জন্য দাম চাইলে কেউ দেবে না, বলবে রাজার আদেশে নিয়ে যাচ্ছি। যেমন আদেশ তেমনই কাজ। গোয়ালাপাড়ার সমস্ত ষাঁড় আর বাছুর এসে গেল মন্ত্রীমশাইয়ের গোয়াল ঘরে। সকল গোয়ালা রাজামশাইয়ের সভায় গিয়ে কাঁদতে কাঁদতে বলল, প্রণাম মহারাজ। মহারাজ, আপনি এমন আদেশ দিলে আমরা বাঁচি কি করে? কেন, আমি কি আদেশ দিয়েছি? আপনার আদেশে মন্ত্রীকন্যার লোকজন জোর করে আমাদের সমস্ত বাছুর নিয়ে গিয়েছে। ষাঁড়ের জন্য আমরা দাম পেয়েছি ঠিকই, কিন্তু বাছুরের জন্য আমরা কোনো দাম পাইনি। সে কি, এমন আদেশ আমি কখন দিলাম? এমন আদেশ আমি কোনোদিন দিয়েছি বলে তো আমার মনে পড়ছে না। এমনকি আমার বাবার শাসনকালেও এমন অন্যায় আদেশ কখনো দিয়েছে বলেও কারো জানা নেই। মন্ত্রীকন্যা এমন আচরণ কেন করলেন একমাত্র তার থেকেই এটা জানা যাবে। কিন্তু মন্ত্রীমশাই প্রকাশ্য সভায় তাকে কি ডেকে পাঠানো কি ঠিক হবে? আমি স্তম্ভিত হয়ে গিয়েছি আমার মেয়ের আচরণে মহারাজ। তবে আমার কন্যার বিদ্যা বুদ্ধির ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। সে নিশ্চয়ই বিনা কারণে এমন অদ্ভুত আচরণ করেনি। মহারাজ, আমার কন্যা পদ্মানসীন নয়। আমি তাকে এক পুত্রের সমান শিক্ষায় বড় করেছি। তাই আপনি সভায় আমার মেয়েকে আসার আদেশ দিন। নতুন রাজা পিতৃবন্ধু তো মন্ত্রীকে যথেষ্ট শ্রদ্ধা করেন। মন্ত্রীমশাইয়ের সঙ্গে পরামর্শ করেই কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেন নতুন রাজামশাই। এ রাজ্যে বৃদ্ধ মন্ত্রীর যথেষ্ট সম্মান আর মর্যাদা রয়েছে। ঠিক আছে মন্ত্রীমশাই, আপনার নির্দেশেই আমি আপনার মেয়েকে রাজসভায় আসার অনুরোধ করছি। উনি এসে যেন এই ধোঁয়াশা নিবারণ করেন। মন্ত্রীকন্যাকে সভায় আসার জন্য খবর পাঠানো হলো। মন্ত্রীকন্যা সভায় উপস্থিত হওয়া মাত্রই তার রূপে যেন রাজসভা আলোকিত হয়ে উঠল। তরুণ রাজা মুগ্ধ হয়ে গেলেন। তিনি নিজের উৎকণ্ঠা সংবরণ করে মন্ত্রীকন্যাকে প্রশ্ন করেন, আপনার লোকেরা নাকি আমার আদেশের দোহাই দিয়ে গোয়ালাদের বাছুরগুলো জোর করে কিনে এনেছে, এ কথা কি সত্যি? হ্যাঁ, এ কথা সত্যি। তবে এই কাজ আমি করেছি আপনার আদেশেই মহারাজ। আমি আপনার কথা শুনে অবাক হচ্ছি। এমন আদেশ আমি কখনো দিতে পারি না। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। এই তো দুদিন আগের কথাই আপনি এখনই ভুলে গেলেন? দুদিন আগে সন্ধ্যার সময় আপনার কাছে সুখ আর শাড়ি তাদের বিবাদের মীমাংসা নিয়ে এসেছিল, মনে নেই আপনার? হ্যাঁ এসেছিল, ব্যাপারটা একটু অসাধারণ বই কি, কিন্তু সে সমাধান তো আমি করে দিয়েছি। ওদের ঝগড়া হয়েছিল, তাই ওরা আলাদা থাকতে চেয়েছিল।
কিন্তু বাচ্চা দুটো কোথায় থাকবে তাই নিয়ে দুশ্চিন্তা ছিল তাদের। আপনার কাছে তাই সুবিচার চাইতে এসেছিল সেদিন সন্ধ্যায়। আপনি বলেছিলেন সন্তানদের মালিক কেবল তার বাবা, তাই বাচ্চা দুটো তার বাবার কাছেই থাকা দরকার। তাই আমি সব ষাঁড় কিনেছি। মহারাজ, আপনার রায় অনুসারে আমিও ষাঁড়ের কাছেই তার বাছুরদের থাকা দরকার বলে মনে করেছি, কারণ সন্তানের উপরে শুধুমাত্র তার বাবার অধিকার থাকে। তাই আমি বাছুরগুলোকে তার বাবার কাছে পৌঁছে দিয়েছি। আমি কি অন্যায় করেছি? রাজা চুপ হয়ে যান, আর পুরো রাজসভা স্তম্ভিত হয়ে যায়। কেউই মন্ত্রীকন্যার যুক্তি খণ্ডাতে পারেন না। রাজা স্বীকার করেন যে সে সঠিক বিচার করতে পারেননি। ঠিক আছে, আজ সন্ধ্যাবেলায় সুখসারির নতুন বিচার হবে, আর আপনি বাছুরগুলোকে সব গোয়ালাদের ফিরিয়ে দিন। ঠিক আছে, যদি সুবিচার হয় তবে আমি অবশ্যই বাছুর গোয়ালাদের ফিরিয়ে দেব। আপনি নিশ্চিন্তে থাকুন। সন্ধ্যাবেলায় সুখসারি রাজার আদেশে সেই বটগাছের নিচে উপস্থিত হয়। সারি, আমাকে তুমি ক্ষমা করো। আমি সেদিন খুব ক্লান্ত ছিলাম, তাই সঠিক বিচার আমি করতে পারিনি। তবে আজ থেকে তোমরা আবার একসাথে থাকবে। মাসের 15 দিন থাকবে নদীর এপারের বট গাছে, আর মাসের বাকি 15 দিন থাকবে নদীর ওপারের অসত্য গাছে। কি খুশি তো এবার? ধন্যবাদ মহারাজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বিবাদের সঠিক মীমাংসা করার জন্য। আর আমি আমার ছানাদেরকেও খুশি খুশিতে আমার কাছে পেয়েছি। আমি খুব খুশি। একথা শুনে সুখসারি দুজনেই খুশি হন আর আনন্দে উড়ে যান তাদের বাসায়। এমন সময় এক দাস এসে একটি পত্র রাজার হাতে দিয়ে যায়। এ কি? এ তো বাবার পত্র। দেখি কি লেখা আছে তবে। রাজীব, এবার তোমার বিবাহের সময় হয়েছে। তোমার মায়ের পছন্দ করা পাত্রী আসলে কেউ নয়, আমার বাল্যবন্ধু মন্ত্রীমশাইয়ের কন্যা ইন্দুমতি। গুরুদেব বিবাহের দিন স্থির করেছেন। তুমি বিবাহের আয়োজন শুরু করো। নতুন রাজা রাজীব লোচন স্তম্ভিত হলেন, পরে খুশিও হলেন। এরপর বুদ্ধিমতী মন্ত্রীকন্যা ইন্দুমতির সাথে নতুন রাজার বিবাহ সম্পন্ন হয়।